শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির আজ ১৩ বছর। ২০১১ সালের এই দিনে ফুটবল খেলা শেষে স্টেডিয়াম থেকে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈয়দ আলী এলাকায় একটি ডোবায় উল্টে যায়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থী সহ মোট ৪৫ জনের মৃত্যু হয়। ১৩ বছর ধরে সেই ক্ষত যেন আজও দগদগে মিরসরাইয়ে। পরিবারের প্রতি সমবেদনা জানাই চ্যানেল 24 পক্ষ থেকে। আর এটাও প্রত্যাশা করি সড়ক আরও নিরাপদ হোক, নিরাপদ থাকুক প্রতিটি প্রাণ। শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার ২৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজও আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখব। আমাদের হাতে রয়েছে বেশ কয়েকটি পত্রিকা। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা। রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি। আবারও সারা দেশে আজ বিকেলে বাংলা ব্লকেট। তীব্র যানজটে স্থবির রাজধানী, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি শিরোনাম করা হয়েছে সমকালে, সেটি পড়ছিলাম। পাশাপাশি ১ বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। ঢাকা বেইজিং প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক। ২২ দলিল ও ৭ ঘোষণাপত্র সই। গণমাধ্যম সহযোগিতায় সমঝোতা স্মারক ও দলিল সই। সম্পর্ক বিস্তৃত, কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নতি। সমকালের শিরোনামগুলো আমরা দেখছিলাম। এবারে আমরা চলে যাব প্রথম আলোতে। দেখে নেব প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। অবরোধে অচল সড়ক, মহাসড়ক, রেলপথ। একই শিরোনাম প্রথম আলোতেও করা হয়েছে কোটা সংস্কার নিয়ে। সরকারি সব চাকরির কোটা সংস্কারের নতুন দাবি। ২০১৮ সালে ৫টি গ্রেডে কোটা বাতিল হয়, ৬০টিতে আছে। এবার আন্দোলনে সব কোটা সংস্কারের দাবি করা হচ্ছে। ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত আবেদ আলীরা। ফাঁস হওয়া উত্তরপত্র মুখস্থ করাতে ঢাকা ও সাভারে কক্ষ ভাড়া করা হতো। ২ কোটি টাকার হেরোইন মামলা হয়নি ৭ মাসেও। ৭ মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকার হেরোইন উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযানে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছে মামলা না করার কারণ জানতে চেয়েছেন আদালত। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা পড়ছিলাম। আমরা এবারে দেখব কালের কণ্ঠের শিরোনামগুলো। ঢাকা বেইজিং ২১ দলিল সই, ৭ প্রকল্প ঘোষণা। সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত। ৪ সপ্তাহের স্থিতাবস্থা হাইকোর্টের। সরকারি চাকরিতে কোটা আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ। পরবর্তী শুনানি ও আদেশের তারিখ ৭ আগস্ট। আজ আবার বাংলা ব্লকের, যেমনটি আমরা সমকালেও পড়ছিলাম, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোটা আন্দোলন চলবে। সড়ক ও রেলপথ অবরোধে সারা দেশে ব্যাপক দুর্ভোগ। চলমান আন্দোলনের ফলে যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে, তাও নিয়ে একটি শিরোনাম করা হয়েছে কালের কণ্ঠে। আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। সড়ক রেললাইন নির্ভর অবরোধ, ভোগান্তি। ভোগান্তি নিয়ে আরো একটি শিরোনাম আমরা দৈনিক ইত্তেফাকেও দেখছিলাম। কোটা থাকছে না ৪ সপ্তাহ। সঞ্চালন পাইপে ফুটো, জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ। মহেশখালী থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর আনোয়ারা এলাকায় গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি তৈরির নির্মাণ কাজের সয়েল টেস্ট করার সময় মাটির নিচে থাকা পাইপলাইন ফুটো হয়ে যায়। এই পাইপলাইন দিয়ে আনোয়ারা স্টেশন থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দেওয়া হয়।
দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম। আমরা সবশেষে বণিক বার্তার শিরোনামগুলো দেখব। বিদায়ী অর্থ বছরে প্রতিশ্রুত শূন্য, নতুন অর্থ বছরে প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। ভারত ও চীনের কাছ থেকে 2023-24 অর্থ বছরে নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। নতুন অর্থ বছরের শুরুতেও আঞ্চলিক প্রতিবেশী ও বন্ধু হিসেবে বিবেচিত দেশগুলোর কাছ থেকে তেমন কিছু মেলেনি। যদিও সরকার এখন ডলার সংকট কাটাতে বৈদেশিক ঋণে ব্যাপক মাত্রায় গুরুত্ব দিচ্ছে। ঢাকা বেজিং 21 দলিল সই ও 7 প্রকল্প ঘোষণা, আরও একটি শিরোনাম আমরা দেখছি বণিক বার্তায়। দর্শক, বণিক বার্তার শিরোনামগুলো দেখছিলাম। আমরা একটু আবারও সমকালে নিয়ে যেতে চাই আপনাদের। সমকালের 7ম পাতায় আমরা দেখছিলাম সমকালের 7ম পাতায় বন্যা পরিস্থিতি নিয়ে শিরোনাম করা হয়েছে। একটি ভাঙনের ছবিও এখানে দেখানো হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি আবারও বেড়েছে, সেই সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনে প্রায় 25 মিটার এলাকা ভেঙে নদীতে গেছে। এতে 7টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আছে আরও 22টি বাড়ি। দর্শক, আমরা পড়ছিলাম বগুড়ার ভাঙনের খবর। আমরা একটু টাঙ্গাইলে চলে যেতে চাই। টাঙ্গাইলে বন্যার সাথে শুরু হয়েছে নদী ভাঙন। বন্যা আর ভাঙনের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ রানা, অনেকদিন ধরেই বন্যা পরিস্থিতি চলছে টাঙ্গাইলে, এখন কি অবস্থা সেখানে? ভাঙনও শুরু হয়েছে আমরা জানছিলাম। সারিকা, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে এবং যমুনা নদীর পরবর্তী যে শাখা প্রশাখা যে নদীগুলো রয়েছে, টাঙ্গাইলের প্রায় আরো বেশ কয়েকটি নদীর পানি কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং পানি কমার শুরুর পরেই কিন্তু টাঙ্গাইলের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, এলাকা রয়েছে, এলাকার এই বন্যা কবলিত যে এই নদীগুলো রয়েছে, নদীর যে তীরবর্তী যে রাস্তা, সেই রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে ভাঙা শুরু হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই, গত কয়েকদিনে এই বন্যার পানি আসার পর থেকে এখন পর্যন্ত টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর, দেলদুয়ার, নাগরপুর এবং বাসাইল উপজেলার প্রায় 8 থেকে 10টি যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার কাতুল ইউনিয়নের ঘোষপাড়া এলাকায়। এই দেখতে পাচ্ছেন যে এই যে একটি সড়ক ভেঙে গেছে বন্যার পানিতে, যে কারণে কিন্তু এই যে এলাকার মানুষ জানিয়েছেন, এই এলাকার প্রায় পশ্চিমাঞ্চলের 3টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন এবং এতে কিন্তু এই যে গত ভোর রাতে কিন্তু এটি ভেঙে যায়, যে কারণে কিন্তু এই যে মানুষের চলাচল সেটি এখন ব্যাহত হচ্ছে। তারা অনেকটাই, যারা রোগী রয়েছেন এবং এখানকার যারা বৃদ্ধ রয়েছেন, তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না, যেহেতু এই মহাসড়ক, এই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। সেহেতু এই যে এলাকার মানুষ কিন্তু প্রায় 20 কিলোমিটার ঘুরে তারপরে জেলা শহরে প্রবেশ করছেন। এবং এছাড়াও এই যে টাঙ্গাইলের যে বন্যার পানি রয়েছে, যারা বন্যা কবলিত রয়েছেন, টাঙ্গাইলের যে জেলা প্রশাসন রয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন এই জেলার এই যে বন্যা পরবর্তী সময়ে প্রায় 47,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। এবং এই যে যারা পানিবন্দী রয়েছেন, এখন পর্যন্ত কিন্তু এই যে বন্যার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলে পানিটা নেমে যায়নি, যে কারণে কিন্তু এখানকার যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি এখনো নিরূপণ করতে পারেনি। তারপরে এখানে আমি টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন টাঙ্গাইল জেলায় এবছর যে বন্যার পানি উঠেছে, টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চল সহ নিম্নাঞ্চলে প্রায় 6.5 হেক্টর জমিতে কিন্তু এই যে বন্যার যে এই মৌসুমে যে ফসল এবং সবজি রয়েছে, সেইগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে, যে কারণে এখন পর্যন্ত তারা এর যে ক্ষয়ক্ষতি সেটি বলতে পারছেন না। তার কারণ তারা জানিয়েছেন এই এলাকার পানি যে পর্যন্ত না নেমে যাবে সে পর্যন্ত তারা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারবেন না। পানি নেমে যাওয়ার পরেই তারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসন রয়েছে, অন্যান্য কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বন্যা কবলিত এলাকায় যারা পানিবন্দী হয়ে পড়েছেন তাদের পর্যায়ক্রমে যে ত্রাণ সহায়তা সহ বিভিন্ন জিআর এবং নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে টাঙ্গাইল জেলা প্রশাসন তার পক্ষ থেকে কিন্তু অর্জুনা এলাকাতে প্রায় 500 পরিবারকে শুকনো খাবার সহ এবং ওই এলাকার মানুষের, যারা নিম্নাঞ্চলের মানুষ, এই যে নদীর তীরবর্তী মানুষ যারা এই
বন্যা কবলিত তাদের চলাচলের জন্য কিন্তু 10টি নৌকাও তিনি বরাদ্দ দিয়েছেন। এছাড়া তিনি আমাকে জানিয়েছেন এই টাঙ্গাইলের যে 6টি উপজেলার যে বন্যা কবলিত মানুষ রয়েছেন পর্যায়ক্রমে তাদেরকে এই ত্রাণের আওতায় আনা হবে এবং এই যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি তারা হিসাব করে এই বিষয়ে তারা কাজ করবেন। সারিকা। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম যমুনা সহ অন্যান্য নদীগুলোর পানি বেরিয়ে চলেছে, সেই সঙ্গে নদী ভাঙানো চলছে। দর্শক, এবার একটু আমরা আবহাওয়া বার্তায় জানবো। আমরা জানছিলাম যে আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার কি অবস্থা সেসব নিয়ে আমরা জানবো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 33 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের 31 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 33 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। দর্শক, আবহাওয়া বার্তাটি আমরা জানছিলাম সারা দেশেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা ঘরের বাইরে বেরোবেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। সেই সাথে কোটা আন্দোলন চলছে, অবশ্যই হাতের সময় নিয়ে কাজের প্রয়োজনে বাইরে বেরোবেন। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, আমরা টাঙ্গাইলের খবর জানছিলাম। এবারে আমরা চলে যাব কুড়িগ্রামে। অসংখ্য নদ নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। প্রতি বর্ষা মৌসুমে কুড়িগ্রামে বন্যা হয়, এবারও একই চিত্র। তো আমি একটু জানতে চাইবো, এতদিন ধরে বন্যা চলছে, কৃষি ক্ষেত্রে আসলে কেমন প্রভাব পড়ছে? জি, ধন্যবাদ। শুভ সকাল আপনাকে। এই প্রতিবারেই যে বন্যা হয় কুড়িগ্রামে, অনেকটা বলা যায় যে কুড়িগ্রামের মানুষরা নিয়ম করে প্রতিবার কিন্তু প্রতি বছরই একাধিকবার বন্যায় ভাসে। এবারও ভাসছে দ্বিতীয়বার। এর আগেও আরেকটি বন্যা হয়ে গেছে। এই চলমান যে বন্যা, এই বন্যা কোথাও কোথাও 3 সপ্তাহ পর্যন্ত মানুষ দুর্ভোগে রয়েছে, কোথাও সপ্তাহ খানেক। এই কৃষির যে ক্ষতিটা হয়েছে, আমাদেরকে গতকাল আমি জেলা কৃষি খামার বাড়ির সঙ্গে কথা বলেছিলাম, যেটা জানিয়েছে যে এ পর্যন্ত দ্বিতীয় দফা বন্যায় কুড়িগ্রামের প্রায় 7,500 হেক্টর জমির আবাদ কিন্তু পানিতে তলিয়ে গেছে। এইসব আবাদের মধ্যে রয়েছে রোপা আমন, বীজতলা এবং রয়েছে ভুট্টা, মরিচ ক্ষেত রয়েছে, চর এলাকার বাদাম ক্ষেত রয়েছে। এইসব ক্ষেত মিলে সবকিছু 7,500 হেক্টর। এর মধ্যে প্রায় 2,000 হেক্টর আবাদ কিন্তু একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত। আর বাকি যে প্রায় 5,500-এরও বেশি হেক্টর জমি এখন পর্যন্ত তলিয়ে আছে। এই ফসলগুলোর আসলে কপালে কি আছে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না কৃষি বিভাগ, বা আমরাও এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে। যদিও দুদিন থেকে পানি কমার কারণে কিছু কিছু আবাদ কিন্তু একটু দেখা যাচ্ছে, কিন্তু এরপরেও কালকে আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, তাদের যে বীজতলাগুলো ভেসে উঠেছে কিন্তু সেই বীজতলাগুলো আস্ত নেই, সেগুলো কিন্তু আসলে জমিতে লাগানোর কোনো সুযোগ নেই। এভাবে সিরাজ, আরেকটি প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে কৃষি নির্ভর পরিবারগুলো কোনো সহায়তা পাচ্ছে কিনা কিংবা পাবে কিনা? এখন পর্যন্ত কৃষির কোনো আসলে সহায়তা বা কোনো খবর আমরা পাইনি, এবং কৃষি বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছে সবেমাত্র তার বন্যা
পানি নেমে যাওয়ার পর তালিকা হবে, সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারা পাঠাবেন। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কোনো রকম বরাদ্দ দেয় তাহলে হয়তো তারা দেবেন, কিন্তু তার আগ পর্যন্ত বিশেষ করে কৃষি এর উপর বা কৃষকদের জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দ বা কোনো সহায়তার আশ্বাস কোথাও থেকে পাওয়া যায়নি বা দিতেও দেখা যায়নি। একই সাথে যদি আপনাকে বলি, কৃষির পাশাপাশি এই জেলার যে প্রায় শতাধিক গ্রামের যে বিশেষ করে শতাধিক চরাঞ্চলগুলো যে তলিয়েছে, সেখানে কিন্তু গোখাদ্যের একটা চরম সংকট দেখা দিয়েছে। অন্যান্য বছর আমরা দেখেছি গোখাদ্যেরও একটা বরাদ্দ থাকে, কিন্তু এবারে 17,000-এরও বেশি পশু কিন্তু আক্রান্ত হয়েছে চরাঞ্চলের। এই যে পশুগুলোর জন্য খাদ্যের কিন্তু তীব্র সংকট এখন পর্যন্ত দেখা দিয়েছে, যেহেতু গোচারণ ভূমিগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত পানির নিচে, সে কারণে এই খাবারের নিয়ে কিন্তু কৃষকরা সময় পার করছেন। কিন্তু এবার কিন্তু আমরা সেটাও দেখিনি। কালকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছিল আমার, বলছে যে এখন পর্যন্ত আসলে সেরকম এই গোখাদ্য বা অন্যান্য পশুর যে খাদ্য, সেই খাদ্যের জন্য এখন পর্যন্ত কোনো প্রকার বরাদ্দ পাওয়াও যায়নি বা চাওয়া হয়নি। শুধুমাত্র তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই পর্যন্ত 20টি হচ্ছে যে মেডিকেল টিম বন্যার্ত যে পশু রয়েছে তাদের চিকিৎসার জন্য তারা মাঠে রেখেছেন, আমরা এটা শুনেছি। কিন্তু আমরা কৃষকদের সঙ্গে বা গরুর মালিকদের সঙ্গে, বানভাসীদের সঙ্গে কথা বলে কিন্তু এটাও কোথাও দেখিনি যে আসলে এই পশুদের চিকিৎসার জন্য ভেটেরিনারি টিম রয়েছে, এটাও কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখিনি। সবকিছু মিলে এবারে কিন্তু ওই কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা বরাবরই হয়, এবং কৃষকরা সহায়তা পাবে কিনা আদৌ এটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। এই কিন্তু কুড়িগ্রামের কৃষকদের অবস্থা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। আমরাও চাইছি খুব দ্রুত এই সমাধানটি হোক। দর্শক, আমরা প্রতিদিনই চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের জানাতে। আজও আমরা চলে গিয়েছিলাম কুড়িগ্রাম এবং টাঙ্গাইলে। দর্শক, এবারের আয়োজনটা ভ্রমণ প্রিয় মানুষদের নিয়ে। আজ শেষ কর্মদিবস, আগামী 2 দিন সাপ্তাহিক ছুটি। অবশ্যই নিশ্চয়ই আপনারা পরিকল্পনা করে ফেলেছেন ভ্রমণের। আমরা একটু বান্দরবনের খোঁজ নিয়ে আসব। বান্দরবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, আজ শেষ কর্মদিবসে আমরা বলছিলাম 2 দিন সাপ্তাহিক ছুটি, পর্যটকদের আনাগোনা দেখতে পাচ্ছেন কিনা? আর আমরা জানছিলাম যে বান্দরবন পর্যটক শূন্য কিছুদিন ধরে বন্যা পরিস্থিতি চলছিল, এখন তো কিছুটা উন্নতি হয়েছে, তো কি পরিস্থিতি সেখানকার? সারিকা, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পর্যটকদের যাতায়াতের যে মূল প্রান্ত বলা যায়। এখান থেকে প্রত্যেকটা পর্যটক তামসিল, নীলগিরি, নীলাচল সব বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পর্যটকবাহী গাড়িগুলো আসলে তারা ভাড়া করে নিয়ে যায়। তো সব মিলিয়ে যেটি বলতে হয়, দীর্ঘদিন ধরে করোনা, এরপরে বন্যা, এরপরে কেএনএফের তৎপরতার কারণে কিন্তু পাহাড়ে বেশ কিছু পর্যটক স্পট এবং উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটককে। এরপর থেকে কিন্তু পর্যটকের আনাগোনা আসলে অনেকটা নাই বললেই চলে। যেমন গত ঈদুল আজহা 2টি ঈদকে কেন্দ্র করে কিন্তু যে পরিমাণ পর্যটকের সমাগম হওয়ার কথা ছিল, সে পরিমাণ পর্যটক না আসায় কিন্তু পর্যটক সংশ্লিষ্টরা পরিচালনা হলো অনেকটা বিপাকে। এই যে পরিবহনের সামনে আমি দাঁড়িয়ে আছি সেখানেও প্রায় 7-8টি পরিবহন রয়েছে এবং তাদের প্রায় 800 শ্রমিক রয়েছে, তাদেরও কিন্তু খুব কষ্টে দিন যাপন করছে। এখন কিন্তু সাপ্তাহিক ছুটি বলি বা সরকারি বন্ধ বলি পর্যটকের আনাগোনা আগের মতো আসলে কিন্তু বান্দরবানের এই পাহাড় আসছে। তবে পর্যটন নগরী বান্দরবান শীত বর্ষায় এক এক সময় তারা এক এক গ্রুপ দিয়ে পর্যটকদের কাছে উপস্থাপন হয়। যেহেতু এই বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, এই বৃষ্টির সময় কিন্তু পাহাড় প্রকৃতি কিন্তু অন্যরকম একটি সৌন্দর্যের আবার তৈরি হয়েছে। বিভিন্ন জায়গাগুলোতে সবুজ সমারোহ, বিভিন্ন পাহাড়ে কিন্তু ফুল ফুটছে, বিভিন্ন রকমারি কিন্তু আসলে এক একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী পর্যটকের আনাগোনা না থাকার কারণে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে, বিশেষ করে বান্দরবানে প্রায় 120টিরও অধিক হোটেল মোটেল রয়েছে, যে হোটেলগুলো কিন্তু বুকিং নাই বললেই চলে। ঈদের সময় আমরা দেখেছি হোটেলগুলোতে বুকিং না থাকার কারণে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। প্রায় 20,000 শ্রমিক সেখানে কাজ কর্মরত আছে, তারাও কিন্তু কষ্ট রয়েছে। পাশাপাশি হোটেল মোটেল রিসোর্ট যেগুলো রয়েছে, এরপর পরিবহন এক কথা করতে গেলে পর্যটনের যে পরিমাণ আসলে মানুষের ব্যবসা বাণিজ্য যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বার্মিস দোকান ব্যবসা করে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে, দীর্ঘদিন ধরে পর্যটক না আসার কারণে এখানে যে পরিমাণ তারা বিনিয়োগ করেছে সেটিটাকে তারা আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখতে হয়, বর্তমানে যে সমস্ত মানুষ পর্যটক বাহী গাড়ির সাথে সংশ্লিষ্ট ছিল তারাও কিন্তু এখন পেশা পরিবর্তন করছে। কেউ রাজমিস্ত্রি কাজে যাচ্ছে, কেউ অন্য কোনো কাজে যাচ্ছে। মানুষ তাদের দিন দিন কিন্তু তাদের পেশা পরিবর্তনের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন পর্যটক
পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের যে ৭৪টি পর্যটন স্পট রয়েছে তার মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্রে কিন্তু পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে। বিশেষ করে বান্দরবানের রুমা, সাঁথি এবং রংছড়ি উপজেলায়, এই 3টি উপজেলায় পর্যটক ভবনে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে। সেখানে কেএনএফ বিরোধী একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে এবং পর্যটকের কথা বিবেচনা করে 3 উপজেলা ব্যতীত বান্দরবানে যে বাকি 4 উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় যে পর্যটন স্পটগুলো রয়েছে নীলাচল, মেঘলা, শৈলবাবা, নীলগিরি শুরু করে প্রত্যেকটি পর্যটন স্পটটি খোলা রয়েছে। পর্যটকদের আগ্রহ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রাখার কথা তারা আমাদেরকে জানিয়েছে। তালিকা ইয়াসিনুল হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের বর্তমান পর্যটন পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম। দর্শক, পর্যটকদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে ডেনমার্ক সরকার। দেশটিতে পরিবেশ বান্ধব কাজ করলেই পর্যটকরা পাবেন বিশেষ পুরস্কার, যাতে বিনামূল্যে খাবার সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেয়া হবে নানান সুবিধা। আগামী 15 জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই কার্যক্রম। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। পরিবেশ বান্ধব কাজ করলেই মিলছে বিনামূল্যে খাবার ও নানা রকম পুরস্কার। ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপের দেশ ডেনমার্কে। দেশটির রাজধানী কোপেনহেগেনে বেড়াতে গিয়ে কেউ পরিবেশ বান্ধব কাজ করলে বিশেষ এই পুরস্কারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, যাতে বিনামূল্যে দুপুরের খাবার, কফি, পানীয় বা নৌকায় চড়ে ঘোরার মতো সুযোগ রয়েছে। সম্প্রতি কোপেন পে নামের এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির পর্যটন বোর্ড। চলতি সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হয়েছে শহরটিতে, যার আওতায় ভ্রমণের জন্য সড়কে পড়ে থাকা প্লাস্টিক বা আবর্জনা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এছাড়া ভ্রমণের জন্য গণপরিবহন ব্যবহার বা পরিবেশ বান্ধব সাইকেলে করে ঘুরে দেখতে হবে শহর। মূলত পর্যটনের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা দূর করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এটি পরিচালিত হবে সম্পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য কোনো পর্যটকের কাছ থেকে প্রমাণ চাওয়া হবে না, তবে গণপরিবহনে চড়ার টিকিট বা সাইকেলে চড়ার প্রমাণ দেখাতে হতে পারে। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, আমরা দেশের পর্যটন থেকে শুরু করে দেশের বাইরের পর্যটন নিয়ে জেনে আসলাম। এবারের সময় হলো বিদায়ের। কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো বিদায়ের। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।